গোপাল ভাঁড় নামটা শুনলেই আমাদের কি মনে হয়? হাসির ফোয়ারা, তাই না? কিন্তু উনি শুধু একজন রসিক মানুষই ছিলেন না, ছিলেন একজন অসাধারণ বুদ্ধিমান স্ট্র্যাটেজিস্ট। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে গোপাল ভাঁড় তার সেই বুদ্ধি দিয়ে বড় বড় সমস্যার সমাধান করতেন। চলুন তার কিছু বিখ্যাত কেস ফাইল খুলে দেখা যাক। ভাবুন তো একবার, কেউ যদি এসে আপনাকে এই কথাটা বলে, কি অদ্ভুত শোনাচ্ছে তাই না? কিন্তু এই একটা কথাই ছিল গোপালের একটা মাস্টার প্ল্যানের শুরু। একটা বিশাল জালিয়াতি ধরিয়ে দিয়েছিলেন তিনি শুধু এই অদ্ভুত যুক্তিটা দিয়ে। চলুন এই ধাঁধার ভেতরে ঢোকা যাক। প্রশ্নটা হলো, একটা ছায়া কিনে কি সত্যিই একজন প্রতারকে হারানো সম্ভব? যা আপাতদৃষ্টিতে একেবারে অসম্ভব মনে হচ্ছে, সেটাই ছিল গোপালের সমস্যার সমাধানের মূল অস্ত্র। চলুন দেখি উনি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। আচ্ছা, ঘটনাটা ঘটছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়, আর সেখানেই আমাদের গল্পের নায়ক গোপাল ভাঁড়। সবাই জানত উনি সভার মনোরঞ্জন করেন, কিন্তু রাজা জানতেন রাজ্যে যখন কোনো বড় বিপদ আসত, তখন গোপালই ছিলেন তার আসল ভরসা, তার ফাইনাল প্রবলেম সলভার। তো আমাদের প্রথম কেস ফাইলটা খোলা যাক। এই গল্পে আমরা দেখব গোপাল কিভাবে প্রতিপক্ষের ভুল যুক্তিকেই তার বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করেন যে সে নিজের পাতা ফাঁদেই ফেসে যায়। দারুণ একটা ব্যাপার কিন্তু। গল্পের শুরুটা একটা বড়সড় অবিচার দিয়ে। দনাদন নামে এক লোভী জমিদার এক গরিব পণ্ডিতের পাঠশালার জমিটা জাল দলিল দেখিয়ে দখল করে নেয়। বেচারা পণ্ডিত রাজার কাছে গিয়েও কোনো লাভ করতে পারলেন না, কারণ কাগজ তো দনাদনের পক্ষেই। আর এখানেই গোপালের আসল খেলাটা শুরু হয়। দনাদন যখন ঔদ্ধত্য দেখিয়ে বলে যে গাছের ছায়াটাও তার, গোপাল বলে, বেশ, তাহলে আমি ছায়াটাই কিনে নেব। ৩,০০০ টাকায় ছায়াটা কিনেও নেয়। এরপর যা হলো সেটা ভাবাও যায় না। সূর্য যত এগোতে থাকে, ছায়াটাও দনাদনের বাড়ির ভেতরে গিয়ে পড়ে, আর গোপালও তার কেনা ছায়ার পেছন পেছন সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর তারপর শুরু হয় তার উপদ্রব। যুক্তি একটাই, ছায়াটা যেহেতু আমার, তাই ছায়া যেখানে থাকবে সেই জায়গাও আমার। শেষ পর্যন্ত এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে দনাদন পণ্ডিতের জমি ফিরিয়ে দিতে বাধ্য হয়। আচ্ছা, এবার চলুন একদম অন্যরকম একটা সমস্যায় যাওয়া যাক। এখানে প্রতিপক্ষ কোনো লোভী জমিদার নয়, বরং সমস্যাটা আরও অনেক বড়। একদিকে রাজার উদাসীনতা, আর অন্যদিকে এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী। সমস্যাটা হল, রাজা কৃষ্ণচন্দ্র রাজ্যের সব কাজকর্ম ফেলে দিয়ে দিনরাত শুধু দাবা খেলতেন। রাজকার্য লাঠে উঠেছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আর রাজার এই উদাসীনতার সুযোগটা নেয় রাজ্যের এক অসাধু মন্ত্রী। সে মনে মনে ফন্দি আটে, রাজা যতদিন দাবা নিয়ে ব্যস্ত থাকবে ততদিনে সে রাজকোষ পুরো ফাঁকা করে দেবে। রাজ্যের জন্য এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? দেখুন, মন্ত্রীর নিজের মুখেই তার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। রাজ্যের ভবিষ্যৎ তখন প্রায় ডোবার মুখে। গোপাল বুঝতে পারলেন যে রাজাকে সরাসরি কিছু বলে লাভ হবে না, অন্য রাস্তা ধরতে হবে। গোপাল এবার এক দারুণ পরোক্ষ চাল চাললেন। তিনি নিজেই রাজাকে দাবা খেলার চ্যালেঞ্জ জানালেন। তবে এই খেলাটা শুধু খেলা ছিল না, এটা ছিল রাজাকে তার আসল পরিস্থিতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার একটা উপায়। খেলার একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে গোপাল রাজার মন্ত্রী বা কুইন ঘুঁটিটাকে কিস্তিমাত করে দেন। আর ঠিক তখনই তিনি রাজাকে বুঝিয়ে দেন, মহারাজ, দাবার বোর্ডের মতো আপনার রাজসভাতেও আপনার মন্ত্রী কিন্তু আপনাকে কিস্তিমাত করার তালে আছে। এই একটা প্রতীকী চালেই রাজার চোখ খুলে যায়। তিনি নিজের ভুলটা বুঝতে পারেন। ভাবুন একবার, একটা দাবার চাল দিয়ে গোপাল পুরো রাজ্যকে বাঁচিয়ে দিলেন। চলুন আমাদের তৃতীয় কেস ফাইলটা দেখা যাক। এই গল্পটা থেকে বোঝা যায় গোপাল মানুষের মনস্তত্ত্ব আর লোভকে কতটা ভালোভাবে বুঝতেন। এটা গণপ্রতারণার একটা দারুণ উদাহরণ। একদিন রাজা স্বপ্ন দেখলেন, তার পরলোকগত মা তাকে আদেশ দিচ্ছেন। সেই স্বপ্নের কথা শুনে তিনি ঘোষণা করলেন, রাজ্যের প্রত্যেক দরিদ্র ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দেওয়া হবে। রাজার উদ্দেশ্যটা খুবই মহৎ ছিল, কিন্তু এর ফল হল একেবারে উল্টো। রাজার ঘোষণার পরেই রাজ্য জুড়ে একটা অদ্ভুত কাণ্ড শুরু হয়ে গেল। সবাই গরিব সাজার প্রতিযোগিতায় নেমে পড়ল। ছেঁড়া জামা ভাড়া পাওয়া যাচ্ছে, নকল পইতে বিক্রি হচ্ছে, এমনকি মুখে ছাই মেখে গরিব সাজার হিড়িক পড়ে গেছে। আসল গরিবরা ভিড়ের মধ্যে হারিয়ে গেল, আর দলে দলে প্রতারকরা এসে সোনার আম নিয়ে যেতে লাগল। এই জালিয়াতি বন্ধ করতে গোপাল একটা দুর্দান্ত মনস্তাত্ত্বিক চাল চাললেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, ঘোষণা করে দিন, যারা 2টো আম পেয়েছে তারা আরও 8টা করে আম পাবে। তবে একটাই শর্ত, পিঠে গরম লোহার ছ্যাঁকা সহ্য করতে হবে। এই ঘোষণার পর কি ঘটল? এক মুহূর্তে সব নকল গরিব হাওয়া। লোভের বশে কেউই তো আর পিঠে গরম ছ্যাঁকা খেতে রাজি নয়। শেষ পর্যন্ত মাত্র একজন সত্যিকারের দরিদ্র ব্রাহ্মণ এগিয়ে এসেছিলেন।
যিনি একটা সোনার মোহরের জন্য সেই কষ্ট সহ্য করতে রাজি ছিলেন। এভাবেই গোপাল এক চালে দুধার জল আলাদা করে দিলেন। এই 3টে গল্প শোনার পর একটা জিনিস কিন্তু পরিষ্কার, গোপালের সমস্যা সমাধানের একটা নিজস্ব পদ্ধতি ছিল। এটা শুধু উপস্থিত বুদ্ধি নয়, এর পেছনে একটা দারুণ কৌশল কাজ করত। চলুন সেই কৌশলগুলো একটু ভেঙে দেখা যাক। আমরা এটাকে গোপাল ভাঁড় পদ্ধতি নাম দিতে পারি। এই পদ্ধতিটা মূলত কয়েকটা নীতির উপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো জটিল পরিস্থিতিতেই কাজে লাগতে পারে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গোপালের প্রধানত 3টে কৌশল ছিল। প্রথমটা হলো লজিক্যাল ইনভার্সন বা যুক্তির উল্টো প্রয়োগ, যা আমরা ছায়ার গল্পে দেখেছি। মানে ভুল যুক্তিটাকে মেনে নাও, তারপর সেটাকে টেনে এমন জায়গায় নিয়ে যাও যে তা হাস্যকর হয়ে ওঠে। দ্বিতীয়টা হলো ইনডাইরেক্ট কারেকশন বা পরোক্ষ সংশোধন, যা দাবার খেলার মাধ্যমে রাজাকে শিক্ষা দেওয়ার ঘটনায় আমরা দেখলাম। আর তৃতীয় এবং সবচেয়ে কার্যকর হলো সাইকোলজিক্যাল ট্র্যাপ বা মনস্তাত্ত্বিক ফাঁদ। সোনার আমের গল্পে মানুষের লোভকে ব্যবহার করে যেভাবে প্রতারকদের মুখোশ খুলে দিলেন, সেটাই এর সেরা উদাহরণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? গোপালের প্রতিভা আসলে কোনো জাদু বা দৈব শক্তি ছিল না। এটা ছিল পর্যবেক্ষণ, যুক্তি আর মানুষের মন বোঝার এক অসাধারণ ক্ষমতার মিশ্রণ। তার গল্পগুলো তাই শুধু মজার নয়, এগুলো আসলে ক্রিয়েটিভ প্রবলেম সলভিংয়ের একটা পার্ট। এই পুরো বিশ্লেষণটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। আজকের এই জটিল পৃথিবীতে এমন কত সমস্যা রয়েছে, যেখানে হয়তো গোপাল ভাঁড়ের মতো করে একটু অন্যভাবে ভাবলে খুব সহজ আর দারুণ একটা সমাধান বেরিয়ে আসতে পারত। ভাবার মতো বিষয়, তাই না?